আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। কাশ্মীরের পহেলগামে গত 22 এপ্রিল পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কাপুরুষোচিত হামলায় নিরস্ত্র নিরপরাধ বহু সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে। প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসবাদীদের আস্তানায় আঘাত হেনে একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বহু সন্ত্রাসীকে হত্যা করতে সফল হয়। শুধু এখানেই না থেমে ভারতের একাধিক স্থানে পাকিস্তানের অসফল আক্রমণের জবাবে ভারত পাকিস্তানের বহু সামরিক বিমান ঘাঁটি সহ তাদের প্রতিরক্ষা ব্যবস্থার বিরাট অংশ ধ্বংস করে দেয়। ভারতীয় সেনাবাহিনীর এই অসামান্য সাফল্যে দেশবাসী গর্বিত ও কৃতজ্ঞ। সেই সঙ্গে দেশকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন দেশবাসী। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এবং বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় ও কোচ নির্মাল্যনাথ অপারেশন সিন্দুরের সাফল্যে তাঁর অনুভূতি ব্যক্ত করে আজ বলেন, নমস্কার। বর্তমান যেটা ভারতবর্ষের সৈনিকরা অপারেশন সিন্দুর করেছে তার জন্য ভারতবর্ষের প্রত্যেক ডিফেন্স অফিসার এবং ভারতবর্ষের সেনাবাহিনী সঙ্গে মহিলা 2 জন উইং কমান্ডার অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেলকে নমস্কার জানাই। তৎসঙ্গে মোদিজিকে অশেষ অশেষ ধন্যবাদ। এই মোদিজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের সৈনিকরা সফলতা লাভ করেছে, পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি উৎখাত করে দিয়েছে, জঙ্গিদের নাস্তানাবুদ করে দিয়েছে অপারেশন সিন্দুর। আমি চাই এই অপারেশন সিন্দুরটা লাগু থাকুক, বিশ্বের কাছে একটা বার্তা যাক, যাতে সবাই বুঝতে পারে যে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ হলেও কেউ যদি ওর সঙ্গে ঝগড়া বিবাদ করে তে ছেড়ে কথা বলবে না। অশেষ অশেষ ধন্যবাদ মোদিজিকে, অশেষ অশেষ ধন্যবাদ অপারেশন সিন্দুরকে, অশেষ অশেষ ধন্যবাদ আমাদের ভারতবর্ষের সৈনিকগণকে। নমস্কার। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। মোদিজি জিন্দাবাদ। আজ থেকে শিলচরে শুরু হলো সারা আসাম মেজর র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা। শিলচরের ইন্ডিয়া ক্লাবে এর আয়োজন করা হয়েছে ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে। এই উপলক্ষে আজ প্রধান অতিথির ভাষণে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বলেন, আসাম টেবিল টেনিস যে স্টেট র্যাঙ্কিং এর যে প্রতিযোগিতা এটা এখানে হয়েছিল এবং এবছর আমরা এখানে পেয়েছি, যেটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আর আপনাদেরকে অনুরোধ করব যে 4 দিন যে প্রতিযোগিতা এখানে হবে খুব সুন্দরভাবে, যাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিরা সবাই এখানে উপস্থিত হয়েছেন, সবাই যাতে একটা সুন্দর ফিডব্যাক নিয়ে এখান থেকে যেতে পারেন, সেই আতিথ্য তাদেরকে সেই সুবিধা, তাদেরকে সেই ব্যবস্থা যাতে আমরা করে দিতে পারি, সেই দিকে আপনারা সবাই নজর রাখবেন। এখানে যারাই বক্তব্য রাখছেন, আমরা যারাই শুনছি, ওটা কেউ কেউর কথাই আমরা বুঝতে পারছি না। আমি কি বলছি আমি জানি, কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না, কারণ আমি আগে 75% কথা আমিও বুঝিনি। তো এখানে ক্লাবের সম্পাদক, ক্লাবের সভাপতি, আমাদের মাননীয় বিধায়ক, তারা আমাকে যেটা বলেছেন সেটা আমি শুনেছি, ব্যক্তিগতভাবে যেটা বলেছেন সেটা আমি শুনেছি, এবং এখানে আমি মনে করি যাতে সবাই শুনতে পারে সেই ব্যবস্থাটা আগে করা প্রয়োজন। এই জন্য কয়েকদিন আগে আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে আমরা আলোচনা করেছিলাম। তো এই ইন্ডিয়া ক্লাবকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার অনেকগুলা বিষয় আছে, অনেকগুলা কাজ করার প্রয়োজন আছে, কিন্তু আমি মনে করি প্রারম্ভিকভাবে এখানে এটাকে সাউন্ড প্রুফ করা যায়, যাতে সবাই শুনতে পারে, এই ব্যবস্থাটা আমার মনে হয় করা প্রয়োজন আছে। এই জন্য আমরা আগেও আলাপ করেছিলাম এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ যে একটা তৈরি করেছেন, সেই বিভাগ থেকে আমরা
প্রায় 50 লক্ষ টাকা এই স্টেডিয়ামকে দেওয়ার জন্য আমরা একটা ইতিমধ্যে ঠিক করে রেখেছি। বিধায়ক মহাশয় এটাতে বলেছেন যে আমরা প্রারম্ভিকভাবে এই টাকা দিয়ে আমরা কাজ শুরু করি, তার পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা এটা করব। কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে ইন্ডিয়া ক্লাবকে একটা পূর্ণাঙ্গ রূপ যত তাড়াতাড়ি আমরা পারি সেটাকে যাতে আমরা দিতে পারি, যাতে এই এলাকার খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য ইন্ডিয়া ক্লাবের যে ভূমিকা বিগত 125 বছর থেকে যে ভূমিকা তারা চালিয়ে আসছেন, যে ভূমিকা করে আসছেন, সেটাকে যাতে এগিয়ে নিতে পারে। এই ক্লাবের প্রত্যেক কর্মকর্তাদেরকে 125 বছর পূর্তি করার জন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যেভাবে 125 বছর খেলাধুলার জন্য, বিভিন্ন সামাজিক কাজের জন্য ক্লাব যেভাবে এগিয়ে এসেছে, আগামী দিনেও ক্লাব একটা ভূমিকা গ্রহণ করবে আমি আশা করছি। আর এই 4 দিনের যে প্রতিযোগিতা, এই 4 দিনের প্রতিযোগিতা যাতে আমরা সবাই সুন্দরভাবে করতে পারি। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মহা পথ চলার মাধ্যমে এই কার্যসূচি শুরু হয়। তাতে বিভিন্ন ক্রীড়া সংগঠন, কালচারাল সংগঠন সবাই মিলে আমরা এই মহা মিছিলের মাধ্যমে 125 বছর পূর্তি কার্যক্রম শুরু করেছিলাম। তারপর এই কার্যক্রমের অঙ্গ হিসাবে আমরা জানি যে গত 23 মার্চ থেকে ক্লাবের অন্তর্গত এই কার্যসূচির অন্তর্গত ইন্টার একাডেমি ক্রিকেট আয়োজিত হয়েছিল। আর এবার সারা আসাম টেবল টেনিস র্যাঙ্কিং প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আজকে মাননীয় মন্ত্রী সম্মানিত কৌশিক রায় মহাশয়ের হাত দিয়ে তার শুভারম্ভ হয়েছে। আমি মন্ত্রী মহোদয়কে আমাদের ইন্ডিয়া ক্লাবে স্বাগত জানাই। আমাদের সকলের তরফ থেকে ওনাকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন ক্লাবের জেনারেল সেক্রেটারি সুমন্ত দাস মহাশয়, উপস্থিত আছেন আজকে যিনি সভাপতিত্ব করছেন সম্মানিত প্রাক্তন ডিএসএর সভাপতি বাবুল হৌর মহাশয়। যে গতবার টেবিল টেনিস র্যাঙ্কিং প্রতিযোগিতা এখানে হয়েছে, এই যে স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, আসাম টেবিল টেনিসের যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন গতবার আয়োজনে অত্যন্ত খুশি হয়েছিলেন, যার জন্য আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, মাননীয় পীযূষ হাজারিকার নেতৃত্বে আমরা আরেকবার টেবিল টেনিস র্যাঙ্কিং শিলচরে আমরা পেয়েছি। আমি প্রথমে অনুরোধ করছি আমাদের সংস্থাকে যে এটাকে সুসম্পন্ন করার জন্য একটা ডিসিপ্লিনড টুর্নামেন্ট যাতে হয়, তাকে সুন্দর করার জন্য, সার্বিক সুন্দর করার জন্য সকলের সহযোগিতা নেওয়া প্রয়োজন। আর এই সহযোগিতা নিলেই আমরা এই টেবিল টেনিস র্যাঙ্কিং যে প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতা গতবারের ন্যায় এবারে আরো সুন্দরভাবে আমরা তাকে সম্পন্ন করতে পারবো, এটাই আমি অনুরোধ রাখছি। ইন্ডিয়া ক্লাবের বর্তমান সচিব সুমন্ত দাস এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে বলতে গিয়ে আকাশবাণীকে জানান, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি অল আসাম টেবল টেনিস অ্যাসোসিয়েশনকে আমাদের এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য, এবং সঙ্গে ডিএসএ যেভাবে আমাদের সহযোগিতা করেছে এই টুর্নামেন্ট করতে, এর জন্য আমি আমার বুকের অন্তঃস্থল থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ইন্ডিয়া ক্লাব একটা বড় ব্যাপার, আমাকে বলতে হবে প্রথম থেকে একটু ইতিহাস। ইন্ডিয়া ক্লাব আসামের প্রথম দুটো ক্লাবের মধ্যে সবচেয়ে পুরোনো ক্লাবের মধ্যে একটা 1900 হয়েছিল ইন্ডিয়া ক্লাব। তারপর এটা আল সাহেব ইন্ডিয়া ক্লাবটা অন বেহাফ অফ ক্যাপ্টেন এনএল গুপ্ত আমাদের দিয়েছেন, এবং 1903 সালে ইন্ডিয়া ক্লাবের নামকরণ হয়। এবং ইন্ডিয়া ক্লাব পায়োনিয়ার অফ স্পোর্টস, ইন্ডিয়া ক্লাব আসামের প্রথম টিম হিসাবে 1917 সালে আইভি শিল্ডে খেলে, এবং তারপর 7 বার আফটার 1970 to 48 7 বার আইভি শিল্ডে অংশগ্রহণ করে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট বেটন কাপ হকি যেটা কলকাতায় হয়, সেখানে ইন্ডিয়া ক্লাব আসামের প্রথম ক্লাব হিসেবে অংশগ্রহণ করে। বদলে ট্রফিতে 1954 ইন্ডিয়া ক্লাব রানার্স আপ হয়। এছাড়া লেডিকের একটা টুর্নামেন্ট ক্যাপ্টেন এনএল গুপ্ত এটা শুরু করেছিলেন বিটুইন ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ানসের মধ্যে 1926 সালে।
ইন্ডিয়া ক্লাবের কথা বলতে গেলে ক্যাপ্টেন এনএন গুপ্তের কথা না বললে এটা সম্পূর্ণ হয় না। তো এনএন গুপ্তর জন্য আমরা এই মাঠটা পেয়েছি। উনি শুধু ইন্ডিয়া ক্লাব শুধু খেলাধুলা করেনি, 1920-তে যখন প্যান্ডামিক হয়েছিল তখন ইন্ডিয়া ক্লাব প্যান্ডামিকের সময় এনএন গুপ্তর নেতৃত্বে অনেক কাজ করেছে এবং হরিজন আনটাচেবল যাদের গান্ধীজির ভাষায় ওদেরও মানে মারা যাওয়ার পর মানে শেষকৃত্য করেছে শহরে গিয়ে। তো ইন্ডিয়া ক্লাব ফার্স্ট 30 years of India Club is history of Captain এনএন গুপ্ত, যাকে ফাদার অফ শিলচর ফুটবল বলা হয়। আর আমাদের এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে টেবিল টেনিসটা এগিয়ে যায়। আমাদের এখান থেকে এখন অনেক প্লেয়ার বেরোচ্ছে, দিবিজা পাল, বিশ্বজিৎ দেব, এরা ন্যাশনাল লেভেল, স্টেট লেভেলে জিতছে। আচ্ছা, আর তাছাড়া আমি বলতে চাই যে আমাদের এই টুর্নামেন্টটা যাতে আগামীতে হয় আমরা সেইভাবেই চেষ্টা করছি। এর জন্য আমরা ডিএসএফ থেকে, আসাম টেবিল টেনিস থেকে সহযোগিতা পেয়েছি। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের মন্ত্রী মহাশয়ের কাছে, কারণ উনি ওনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আর আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ইটখোলার একটা সম্বর্ধনা অনুষ্ঠানে, যেটা ক্লাব তখন আমি মন্ত্রী মহাশয়ের লেকচারটা শুনে আমি মোটিভেটেড হয়ে ওনার সঙ্গে কথা বলি। মানে আমি বলতে গেলে হি ওয়াজ সো কম্পেনসেটেড যে উনি সঙ্গে সঙ্গে বলেছেন আমি ইন্ডিয়া ক্লাবে যাব। আমি এইখান থেকেই আশার দেখি the term which compensated term which I use is exists in every human being. Some realizes faster and some realizes little longer, but he has it and more than that. So এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ and I feel so happy যে উনি আজকে এসেছেন। উনি আসায় আমার একটা দাবি আমি ওনাকে জানাচ্ছি on behalf of বাসী, যে আমাদের এই মানে হাফ কমপ্লিটেড স্টেডিয়ামটা উনি যদি একটু চেষ্টা করে এটা করিয়ে দেন, তাতে বরাকের ইতিহাসে স্পোর্টসে ওনার নাম একদম উজ্জ্বল হয়ে থাকবে। নুরুদ্দিন সিনিয়র আন্তজেলা ক্রিকেটের চূড়ান্ত পর্বে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন, হ্যাঁ, আমাদের এই রাউন্ডে আমাদের এখানে খুব সম্ভবত কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো চলছে। এগুলো এখানে আমাদের সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো চলছে। এখানে আমাদের করিমগঞ্জ, শ্রীভূমি, তেজপুর আর বঙ্গাইগাঁওয়ের মধ্যে খেলাগুলো অনুষ্ঠিত হবে এখানে। আজকে থেকে খেলা শুরু হয়েছে, কিন্তু আজকে তো বৃষ্টির বন্ধুতা খুবই খারাপ অবস্থা, যার জন্য আজকে আর খেলা হয়নি। আম্পায়ারগণ 2টো পর্যন্ত অপেক্ষা করে আজকে কল্ড অফ করে দিয়েছেন। এখন কালকে দেখা যাক, সকালবেলা যদি আর বৃষ্টি দেয় না আজকে, তাহলে খুব সম্ভবত মানে আমার ধারণা কালকে লাঞ্চের পরে হয়তো শুরু হবে। আর দুই দলে এখানে কালকে এসে পৌঁছেছে, কিন্তু এই তেজপুর দলটার খুব মানে পরিশ্রম হয়ে গেছে, কারণ ওরা বাই রোডে এসেছিল, যার জন্য সোনাপুরের ধসায় এরা আটকে গিয়েছিল। তারপরে ওদেরকে আমরা কালাইন থেকে আমরা গাড়ি পাঠিয়ে ওদেরকে মানে জাম থেকে ওদেরকে আমাদের হাইলাকান্দি আসি। তো নুরুদ্দিন সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটের চূড়ান্ত পর্বে এখন কোন কোন দল রয়েছে, যদি দলগুলোর নাম একটু আবার বলেন। আমাদের হাইলাকান্দি জোনে রয়েছে শ্রীভূমি, বঙ্গাইগাঁও আর হলো তেজপুর। আজকে তেজপুর আর করিমগঞ্জ শ্রীভূমির খেলা ছিল, কিন্তু আজকের দিনটা তো খেলা হয়নি। এখন দুদিনের খেলা হবে। যদি 2 দিন খেলা হয় না, তার জন্য একদিনের রিজার্ভ ডে দেওয়া হয়েছে। প্রত্যেক ম্যাচে একদিন রিজার্ভ ডে আছে। প্রত্যেক ম্যাচগুলো 2 দিনেরও হবে, কিন্তু যদি 2 দিনের মানে কোনো বৃষ্টির জন্য খেলা হয়ে যায় না, তার জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। তো পরবর্তী খেলা কোন কোন দলের মধ্যে হবে? পরবর্তী খেলা করিমগঞ্জ আর এটার মধ্যে হবে, বঙ্গাইগাঁওর মধ্যে। করিমগঞ্জ বঙ্গাইগাঁও। এটা হবে 14, 15, 16, 17, 18, 19, 20। তো আবহাওয়া খারাপ থাকায়ও মাঠ ঠিক রয়েছে নিশ্চয়ই? মাঠ ঠিক নেই, মাঠের জন্য পিচে কোনো প্রবলেম হয়নি, কিন্তু মাঠের অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু আমরা প্রচুর চেষ্টা করেছি
আমরা হ্যান্ড একটা সুপার স্টকার আছে, ওগুলো আছে, এর জন্য আমরা 10-12 জন লাগাতার কাজ করছি এই মাঠ ঠিক করার জন্য। কিন্তু একটু পর পর বড় বড় বৃষ্টি হচ্ছে, ছোট বৃষ্টি হচ্ছে না তো। মানে বৃষ্টি হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হয়ে যাচ্ছে, হুম 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 এর জন্য মানে খেলা করানো সম্ভব হচ্ছে না। হুম। তো আহ, অংশগ্রহণকারী দলগুলো যারা অন্যান্য জেলার, তারা ইতিমধ্যে হয়তো এসে পৌঁছে গেছে। হ্যাঁ, তেজপুর, করিমগঞ্জ এসব গেছে। পরশুদিন আসবে বঙ্গাইগাঁও। হুম হুম বঙ্গাইগাঁও দল পরশুদিন এসে পৌঁছবে হাইলাকান্দিতে। হুম হুম এখন দেখা যাক বরুণ দেবতা কি কি হুম হুম। দেখান আমাদের। এখন তো হুম হুম। এখানে আমার কিছু করার থাকে না, হ্যাঁ, নিশ্চয়ই। তো বরুণ দেবতার উপরে আমার কিছু করার থাকে না। চূড়ান্ত পর্বের খেলা আরো খেলা রয়েছে হয়তো অন্যান্য শহরে হ্যাঁ, অনুষ্ঠিত। অন্যান্য ডিস্ট্রিক্ট যেমন বরপেটাতে আছে, তিনসুকিয়াতে আছে। হুম 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 ওইগুলো ডিস্ট্রিক্টে খালি তিনসুকিয়া যেখানে জোনে খেলা হয়েছে, আমার তিনসুকিয়া জোনে আজকে খেলা হয়নি, হুম 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 বরপেটা জোনে খেলা হয়নি। আরেকটা জোন আমার ঠিক জানা নেই, আমি দেখিনি পুরো চারটা। ওই জন্য খালি দেখছি তিনসুকিয়া আর অন্য কোন টিম আছে, ওগুলো একদিন হয়ে আজকে খেলা হয়েছে। আর শিলচর জন্য খেলা হয়নি, মানে এই তিনসুকিয়ার জন্য খেলা হয়নি, বরপেটার জন্য খেলা হয়নি। হুম। তো বরাক উপত্যকার মধ্যে শুধু হাইলাকান্দিতেই হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা। হ্যাঁ, বরাবরদের মধ্যে খালি হাইলাকান্দিতে খেলা হচ্ছে চূড়ান্ত। তো খেলায় দর্শক উপস্থিত হবেন নিশ্চয়ই এখন। এখন একটু কম হবে, কারণ আমাদের এখানে তো বৃষ্টি, এখন তো সবাই মানে মানে সবে যে ক্ষেত টেত নিয়ে একটু ব্যস্ত থাকে, হুম 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 যার জন্য একটু কম হবে, একটু কম হবে এখন আমাদের এখানে। হুম, দর্শক তো হয়েই থাকে, কিন্তু মানে এই যে বৃষ্টির খেলা হবে কি না এই সংশয়ে মানে দর্শক গুলো আর কম হচ্ছে। হুম, হুম। তো এমনি ক্যালেন্ডার অনুসারে কত তারিখ শেষ হওয়ার কথা? 24 তারিখ শেষ হয়ে যাবে। 24 তারিখ সবগুলো খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। ওইগুলোতে যদি রেজাল্ট না আসে, কোনো খেলাই হয় না, তারপরে তো এসি ডিসিশন নেবে কি করবে। হুম হুম যদি কোনো খেলাই হয় না, তাহলে তো এসি আবার নতুন ডেট দিবে, কোন জায়গাতে ভেন্যু দেবে এটাও জানি না। হুম হুম হুম। কিন্তু এটা তো এখন কিছু বলা যাচ্ছে না কি হবে কি না। তো নুরুদ্দিন ট্রফির শেষ হওয়ার পর অন্য ক্রিকেটের অন্য খেলাও হয়তো আয়োজন হবে নিশ্চয়ই মাঠে। নুরুদ্দিন ট্রফি শেষ হওয়ার পরে আমাদের মানে লেডিজ, বললাম যে আগেই বলেছি আমরা, লেডিজ একটা মানে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পাস হবে। হুম হুম এটা এটা শিওর, এটা রেসিডেন্সিয়াল ক্যাম্প হবে, রেসিডেন্সিয়াল। ওইটা এই খেলা শেষ হওয়ার পরে হবে। জেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, নিয়েছে, এটা শিওর নিয়েছে। মানে আমাদের মহিলা প্লেয়াররা বেরিয়ে আসছে, কম বেরিয়ে আসছে, যার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মহিলা প্লেয়ার গুলো থেকে একটু খেয়াল রাখতে হবে, কারণ একদম মহিলা প্লেয়ার একদম উঠে আসছে না। হুম হুম হুম। এর জন্য আমরা এই ক্যাম্পের ব্যবস্থা করছি, যে ভালো ভালো প্লেয়ার গুলো দেখে আমাদের রেসিডেন্সে রেখে ক্যাম্পটা সুন্দরভাবে চালাবো যাতে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন পদাধিকারী তথা প্রাক্তন স্বনামধন্য অ্যাথলিট ও ফুটবল খেলোয়াড় প্রয়াত গোপাল দাস এবং প্রাক্তন ক্রিকেটার তথা দক্ষ ক্রীড়া সংগঠক প্রয়াত উমেশ দাসের স্মৃতিতে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার ক্লাব হাউস প্রেক্ষাগৃহে ৩রা মে সন্ধ্যায় এক স্মৃতিচারণ সভা ও শোকসভার আয়োজন করা হয়। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সভায় সংস্থার বর্তমান ও প্রাক্তন কর্মকর্তারা সহ অনেক প্রাক্তন খেলোয়াড় উপস্থিত ছিলেন। প্রয়াত ব্যক্তিদ্বয়ের বর্ণময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, জাতীয় খেলোয়াড় অনুপ ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন সচিব বিমান বিহারী সিনহা, সুখেন্দু বিকাশ পাল ও অন্যান্য সদস্যরা। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন করে সভা আরম্ভ করেন সংস্থার সভাপতি এবং তারপর সভায় উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত ব্যক্তিবর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল শাখার সচিব মৃণাল রায় স্মৃতিচারণ সভায় বললেন, গোপালদা, আমি যখন গোপালদা টপ ফর্মে খেলতেন তখন আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ গোপালদা অনেক সিনিয়র ছিল। কিন্তু যখন আমরা শুনেছি অনেক যারা টুকটুকদা 74, 75, 73 ওই সময় যখন টুকটুকদা যখন গোপালদা এবং দেবাশিসদাকে নিয়ে যায় গুয়াহাটি, এর আগে গোপাল
গোপালদার টাউন ক্লাব, করিমগঞ্জ টাউন ক্লাবে খেলতেন, পঞ্চমদ্বীপে খেলেছেন কিনা জানি না। তখন যাওয়ার পর ওখানে গোপালদা অনেক বছর খেলেছেন গুয়াহাটি টাউন ক্লাব হয়ে, যতটুকু শুনেছি, এবং সুনামের সঙ্গে খেলেছেন গোপালদার। আমিও খেলেছি, কিন্তু গোপালদার যে খেলার ধরন এবং কথার ধরন, ওই কথার ধরনে মানে খেলার ধরনে মানে সবে ভালো খেলতে, মানে টিমের প্লেয়াররা খেলতে বাধ্য, ভালো খেলতে বাধ্য। কারণ গোপালদারের সময় হেড মারতেন, আমরা দেখেছি, লম্বা চুল, সঙ্গে ছিলেন চন্দ্র সেন, লম্বা চুল, মানে অদ্ভুত লাগতো। এই ডিফেন্সরা যেমন হেড মারতো বা বুক দিয়ে রিসিভ করতো, মানে মানে চোখে বাসে, আর এখন চোখে বাসে, মানে এইরকম ছবি আমি আমার লাইফে দেখিনি। অদ্ভুত রিসিভিং, অদ্ভুত হেডিং, অদ্ভুত খেলা, অদ্ভুত পাসিং, মানে কোনো তুলনা নেই। তাই গোপালদাকে যত বলবো শেষ হবে না, কারণ গোপালদা এক সরল প্রকৃতির মানুষ। গোপালদার কথা তো আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে 41-এ খুব ভালো ছিল, 3 বার লাগা বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল স্কুল লাইফে। তখন অ্যাথলেটিক্সই তো অ্যাকচুয়ালি খেলার, আমাদের আউটডোর ও ইনডোর যে কোনো খেলায় অ্যাথলেটিক্সেই অ্যাকচুয়ালি ভালো হওয়া উচিত সব প্লেয়ারদের জন্য। অ্যাথলেটিক্স যে ভালো খেলবে যে কোনো খেলা খেলতে পারবে। তাই গোপালদার সাথে খেলার আমার সৌভাগ্য হয়েছে 2003-2004 শেষ সময়, গোপালদার শেষ সময় ওয়াইএমসিতে আমি তখন খেলি। আমার ওখানেও মনে আছে গোপালদা এই 2 বছর খেলা ছেড়েছিল ওয়াইএমসিতে। তখন মনে আছে তখন ফরওয়ার্ডে খেলতো, ওই সময় ফরওয়ার্ডে খেলেছে, 2 বছর খেলেছে ফরওয়ার্ডে। এখনও মনে আছে আমাদের বাপ্পিদা কর্নার থেকে শট মেরেছে, গোপালদা হেড দিয়ে গোল দিয়েছিল। এটা আমার স্পষ্ট মনে আছে। ওই দিকে পোস্টে ওদিক থেকে মেরেছিল বাপ্পিদা, ওই কর্নার থেকে হেড মেরে দিয়েছিল। মানে ওই তখন ফরওয়ার্ডে খেলেছিল ওই 2 বছর, তখন একটু বয়স হয়ে গেছিলো তো, তাই জন্য ফরওয়ার্ডে খেলেছিল। কিন্তু তখন ওই হেডটা তাই কি সুন্দর পোস্টে রেখে গোল করেছে। তে গোপালদা সব পূজায় লাগতো, সব পূজার ফুল যেটা বলল, মানে গোপালদার কোনো তুলনা নাই। যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছেন, গত 2-3 মাস আগে আমাদের গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন এই বছর থেকে আরম্ভ করলো, এই বছর থেকে আরম্ভ করলো প্রত্যেক ডিস্ট্রিক্টে বর্ধনী ট্রফি 8 টিমের করার জন্য, প্রত্যেক দেশের 8 টিমের খেলার জন্য। তখন গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনে সব পেপার দিল, রুলস অ্যান্ড রেগুলেশন, অ্যান্ড একটা কলমও দিল যে আপনারা প্রত্যেক দেশের যে বর্ধনী ট্রফি খেলেছে 60 ইয়ার আপ হতে হবে ওনাদের নাম দেওয়ার জন্য। আর ওই 2 ভেন্যুতে, আমরা 2 ভেন্যুতে খেলা হয়েছিল, 2 ভেন্যুতে ওই বর্ধনী ট্রফি প্লেয়ার দিয়েই ওপেনিং করার জন্য। তাই আমাদের সেক্রেটারি সুদীপবাবু বললেন তুমি সবের নামলো, আমরা অনেকের জিজ্ঞেস করে নামও নিয়েছিলাম। এখানের মধ্যে অনুপদা ছিল, কোকিলদার নাম নিয়েছি, অনেকের নাম নিয়েছি, দেবাশিস মতিদা তো আছেই, অনেকের নাম দিয়ে আমরা পাঠিয়েছি নাম। অ্যাকর্ডিংলি এই বর্ধনী ট্রফি ফাইনালে কিন্তু মতিদা এবং দেবাশিসদাকে সম্বর্ধনা দিয়েছে সিএম স্যারে, আপনারা নিশ্চয়ই দেখেছি, আমি ফটো পাঠিয়েছিলাম গ্রুপে। ওই বর্ধনী ট্রফি ফাইনালে জিজ্ঞেসছিল মতিদা এবং দেবাশিসদাকে সম্বর্ধনা করেছে চিফ মিনিস্টার। যাই হোক, আমরা ওই অ্যাকর্ডিংলি আমরা লাথুর একটা ভেন্যুতে আমরা গোপালদাকে বলি, আমার সেক্রেটারির কথা অনুযায়ী গোপালদা কিন্তু ঠিক উপস্থিত ছিলেন, পুরো খেলাটা দেখেছেন। ওই গোপালদার ওই মাঠে দেখা ওই লাস্ট টুর্নামেন্ট, মানে গোপালদাকে মাঠে দেখাচ্ছে ওই লাস্ট। তো গোপালদাকে আমরা যখনই পেলাম যে কোনো খেলা হবে, এই মানে একটা কোনো মানে দ্বিধাবোধ নাই, মানে কোথাও বলার কোনো ডায়লগ দেখা দেখি নাই।
মানে গোপালদা মানে একটা একটা মানে একটা উল্লাস আর কি। যে গোপালদার কথা অনেকেই, আমি তো পাইনি, অনেকেই বলবেন, অনেকে অনেক বেশি বলবেন, যতটুকু আমি জানি ততটুকু বললাম। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আয়োজিত আজকে গোপাল দাস মহাশয় এবং স্বর্গীয় উমেশ দাস মহাশয়ের স্মৃতিচারণ সভায় উপস্থিত ডিএসের কর্মকর্তা ও পদাধিকারীরা, বিশেষ করে স্মৃতিচারণ সভায় সেই ব্যক্তির সঙ্গে কি স্মৃতিটা জড়িত আছে, অর্থাৎ আমি আমার জীবনে সেই মানুষটাকে আমি কীভাবে পেয়েছি, তো সেই কথাগুলো আমরা আলোচনা করি এবং সেই মর্মে আমরা শ্রদ্ধা জানাই। ওদের প্রতি আমরা শ্রদ্ধা রইল। শরীরটা খুব একটা ভালো না, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের ডিএসএ, আমরা যে কোনো ফিল্ডে বলুন না কেন, যে জায়গায় বলুন না কেন, যে ডিএসএর ক্রীড়া সংগঠক, ডিএসএর পদাধিকারী অনেকেই মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা সবার স্মৃতিচারণ আমরা করি না, সবাইকে নিয়ে আমরা আলোচনা করি না। আমরা এদেরকে নিয়ে আলোচনা করি যারা সমাজে কিছু দাগ লেগে যায়। গোপালদা, উমেশদা, এটা দাগ লেগে গেছে। ওনাদের সম্বন্ধে আমরা আলোচনা করতে পারছি, আমাদের জীবনের সহিত ওনাদের জীবনের অনেক স্মৃতি জড়িত আছে। তাই আমি মনে করি যে অনেকেই জীবিত অবস্থায় মৃত্যু হয়, আর অনেক আছে মৃত্যুর পরে বেঁচে থাকে। আজকে গোপালদা, উমেশদা মৃত্যুর পরে বেঁচে থাকবেন আমাদের মধ্যে, ওনাদের স্মৃতি আমাদের মধ্যে বেঁচে থাকবে আমি বিশ্বাস করি। এবং সত্যি কথা বলতে গেলে যে আমার জীবনে আমি গোপালদাকে আমি পেয়েছিলাম, এবং সহজ সরল মানুষ একজন, ভিতরে কোনো পেঁচ নেই, কোনো একদম কার প্রতি ঘৃণা নেই, কার প্রতি বিদ্বেষ নেই, সত্যি কথা বলতেন, যা হয় মুখে বলতেন এই জিনিসটা করে দাও, একদম সিম্পল প্রকৃতির একজন মানুষ ছিলেন, এবং কিছুটা করার একটা ইচ্ছে ছিল, সমাজের প্রতি কিছু একটা করার একটা ইচ্ছে ছিল। তাই ক্রীড়া জগতে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য, এবং আমরা শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি উমেশ দাস মহাশয়কে, ওনারও সমাজের প্রতি ওনার যে কন্ট্রিবিউশন, ওনার যে দায়িত্ব কর্তব্য ছিল সেটা আমরা ভুলতে পারি না। আমরা ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। সামনের দিন স্মৃতিচারণ সভা হবে, হয়তো বা আগামী বছর যে স্মৃতিচারণ হবে কি ওরা ওটা যাই না, কিন্তু আমি মনে করি আজকের এই স্মৃতিচারণ সভার মাধ্যমে অন্তত ওনাদের চিন্তাধারা, ওনাদের মানসিকতা এবং ওনারা যে গঠনমূলক যে কথাবার্তা যেগুলো, সেগুলো যদি সেগুলো যাতে আমাদের মধ্যে বিস্তার লাভ করে, আবার ওনাদের মধ্যে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। এছাড়াও সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।